কনস্টেবল শ্বশুর যে জামাইকে একদিন ভিখারি আর রাস্তার ছেলে বলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আজ সেই জামাই থানায় ঢুকতেই থানার বড়বাবু কেন তাকে স্যালুট করলেন? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহরের এক প্রান্তে সরু গলি দিয়ে কিছুটা ভেতরে ঢুকলে এক চিলতে একটা ভাড়া বাড়ি। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে বহু আগেই, জানলার শিকে মরচে ধরা। সেই বাড়িরই দোতলার একটা ছোট্ট ঘরে অর্ক আর সুদীপার সংসার। আসবাব বলতে একটা তক্তপোষ, এক কোণে একটা প্লাস্টিকের আলনা, আর জানলার ধারে অর্কর পড়ার টেবিল। অভাবের ছাপ স্পষ্ট, কিন্তু সেই অভাবকে ঢেকে রেখেছে এক অদ্ভুত ভালোবাসার চাদর। অর্কর কেউ নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সে অনাথ আশ্রমেই বড় হয়েছে। জীবনের সম্বল বলতে ছিল তার মেধা আর সুদীপার প্রতি তার ভালোবাসা। সুদীপার বাবা রমেশ চ্যাটার্জি পেশায় থানার কনস্টেবল। তার দাপট থানায় যতটা, তার চেয়ে অনেক বেশি নিজের বাড়িতে। তিনি বরাবর স্বপ্ন দেখতেন মেয়েকে কোনো বনেদি বড় ঘরে বিয়ে দেবেন, জামাই হবে পয়সাওয়ালা, গাড়ি বাড়ি থাকবে। কিন্তু সুদীপা যখন জানালো সে অর্ককেই বিয়ে করতে চায়, যে ছেলের না আছে বংশপরিচয়, না আছে ব্যাংক ব্যালেন্স, তখন রমেশবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই দিনের কথা আজও অর্ক আর সুদীপার মনে গেঁথে আছে। বিয়ের প্রস্তাব নিয়ে অর্ক যখন সুদীপার বাবার সামনে দাঁড়িয়েছিল, তখন রমেশবাবু তাকে আপাদমস্তক মেপেছিলেন চরম ঘৃণার দৃষ্টিতে। তার ঠোঁটের কোণে ছিল অবজ্ঞার হাসি। তিনি চিবিয়ে চিবিয়ে বলেছিলেন, বাপ মায়ের নামগন্ধ নেই, রাস্তায় বড় হওয়া একটা ভিখারিকে আমি আমার মেয়ে দেব? তোমার সাহস তো কম নয় ছোকরা। নিজের অকাত দেখেছ? আয়নায় মুখ দেখেছ কখনো? বংশ পরিচয়হীন একটা ছেলের হাতে মেয়ে দেওয়া আর জলে ফেলে দেওয়া সমান। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনোদিন যদি আমার মেয়ের আশেপাশে দেখেছি, ঠ্যাং ভেঙে হাজতে ঢুকিয়ে দেব। অপমানটা শুধু অর্কর গায়ে লাগেনি, তীরের মতো বিঁধেছিল সুদীপার বুকে। অর্ক মাথা নিচু করে অপমান সহ্য করে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সুদীপা সেদিন আর চুপ থাকতে পারেনি। বাবার এই অহংকার, পদমর্যাদার এই দম্ভ সে মেনে নিতে পারেনি। সে জানত অর্ক হিরে, শুধু সময়ের অপেক্ষা তার জ্বলে ওঠার। এক কাপড়ে সে বেরিয়ে এসেছিল অর্কর হাত ধরে। দরজার চৌকাঠ পেরোনোর আগে সে স্থির চোখে বাবার দিকে তাকিয়ে বলেছিল, বাবা, তুমি আজ যাকে ভিখারি বলে তাড়িয়ে দিচ্ছ, শুধু টাকার গরমে যাকে মানুষ বলে গণ্য করছো না, মনে রেখো, একদিন এই ছেলেই এমন কিছু করে দেখাবে যে তোমার এই অহংকার ধুলোয় মিশে যাবে। সেদিন তুমিই ওকে সম্মান জানাতে বাধ্য হবে। রমেশবাবু সেদিন মেয়ের কথা শুনে অট্টহাসি হেসেছিলেন। বলেছিলেন, দেখা যাবে, পেটে ভাত জোটে কিনা দেখিস, আবার বড় বড় কথা। দুদিন পর যখন না খেয়ে মরবি, তখন আমার পায়েই এসে পড়তে হবে। বিয়ের পর শুরু হলো এক কঠিন জীবনযুদ্ধ। অর্ক মেধাবী ছাত্র ছিল, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সংসারের চাকা ঘোরাতে তাকে টিউশন পড়াতে হতো। সকাল থেকে রাত পর্যন্ত গাধার খাটনি খেটে 4-5টা ব্যাচে টিউশন পড়িয়ে তারপর নিজের পড়ার জন্য সময় বের করা। এভাবে চলতে চলতে অর্ক ক্লান্ত হয়ে পড়ছিল। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, শরীর ভেঙে আসছিল। একদিন রাতে অর্ক যখন ক্লান্ত হয়ে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, সুদীপা তার মাথায় হাত বুলিয়ে দিল। সে বুঝতে পারছিল এভাবে চলতে থাকলে অর্ক কোনো দিন তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। অর্ক সাধারণ কোনো স্কুলের মাস্টার বা ক্লার্ক হয়ে জীবন কাটিয়ে দিক, এটা সুদীপা চায় না। তার বাবার সেই অপমানের জবাব দিতে হলে, সেই দম্ভ চূর্ণ করতে হলে অর্ককে অনেক বড় হতে হবে। পরদিন সকালে চায়ের কাপ হাতে নিয়ে সুদীপা অর্ককে বলল, অর্ক, একটা কথা বলবো? অর্ক চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বলো। তুমি আজ থেকে আর টিউশন পড়াবে না। অর্ক অবাক হয়ে তাকালো, হাত থেকে চায়ের কাপ নামিয়ে বলল, টিউশন পড়াবো না? পাগল হলে সুদীপা? তাহলে সংসার চলবে কি করে? বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, তোমার হাত খরচ। সুদীপা অর্কর হাতটা শক্ত করে ধরল। সেটা আমি দেখব। আমি ঠিক করেছি আজ থেকে আমি টিউশন পড়াবো। আমি তো গ্র্যাজুয়েট, পাড়ার বাচ্চারা অনেকেই টিচার খুঁজছে। আমি কথা বলেছি কয়েকজনের সাথে। তুমি শুধু পড়াশোনা করবে। তোমার লক্ষ্য শুধু একটা, বাবার চেয়ে অনেক অনেক বড় অফিসার হওয়া। বাবাকে দেখাতে হবে যে অর্ক আর 5টা সাধারণ ছেলের মতো নয়। অর্ক আপত্তি করতে চেয়েছিল, কিন্তু সুদীপার চোখের জেদ আর ভালোবাসা দেখে সে আর না করতে পারল না। শুরু হলো এক নতুন অধ্যায়। সুদীপা সকাল বিকেল টিউশন পড়ায়, সংসারের রান্নাবান্না সামলায়, আর অর্ক দিন রাত এক করে শুধু বইয়ের পাতায় ডুবে থাকে।
মাঝরাতে যখন অর্ক পড়ছে, সুদীপা তখন নিঃশব্দে কফি বানিয়ে তার পাশে রেখে আসে। অর্কের সাফল্যই এখন সুদীপার একমাত্র তপস্যা। এভাবে 1 বছর কেটে গেল। অর্ক আর সুদীপার দিন কাটছিল আশা আর অশঙ্কার দোলাচলে। অর্ক প্রিলিমিনারি পাশ করেছে, মেইনসের প্রস্তুতি নিচ্ছে। দিনটা ছিল রবিবার, ঘরে বাজার নেই। সুদীপা বলল, চলো আজ দুজনে মিলে বাজার করে আনি, অনেক দিন কোথাও বেরোনো হয়নি। অর্ক তার পুরনো জংধরা সাইকেলটা বের করল, ক্যারিয়ারে সুদীপাকে বসিয়ে প্যাডেল করতে করতে বাজারের দিকে চলল সে। মাথার ওপর দুপুরের কড়া রোদ, অর্ক ঘেমে একসা, শার্ট ভিজে গেছে, কিন্তু সুদীপার মুখে হাসি। তাদের এই অভাবের সংসারে এই ছোট ছোট সুখেই আনন্দ। সেদিন বাজারের মোড়ে রমেশবাবু ডিউটিতে ছিলেন। পরনে খাঁকি উর্দি, কোমরে বেল্ট, হাতে লাঠি, রাস্তার ট্রাফিক সামলাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল সাইকেলে বসে থাকা অর্ক আর সুদীপার দিকে। ঘরমাক্ত অর্ক আর তার পেছনে সাধারণ সুতির শাড়ি পরা সুদীপা। মুহূর্তের মধ্যে রমেশবাবুর চোখ জ্বলে উঠল। তিনি এগিয়ে এলেন তাদের দিকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তিনি ব্যঙ্গাত্মক হাসি হাসলেন। আশেপাশের লোকজনকে শুনিয়ে তিনি বলে উঠলেন, "কি রে সুদীপা, খুব তো বড় বড় কথা বলেছিলি একদিন অনেক বড় হবে তোর বর। এই তোর হাল, এই ভাঙা সাইকেল করে বাজার করতে এসেছিস? 1 বছর হয়ে গেল, একটা মোটর সাইকেল কেনারও অকাত হয়নি এখনো?" আশেপাশের পথচলতি মানুষ, রিকশাওয়ালারা দাঁড়িয়ে মজা দেখছে। রমেশবাবু থামলেন না। অর্কর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, "কি হে অফিসার, শ্বশুরের পয়সায় বাইক চড়ার শখ ছিল বোধহয়, সেটা তো হলো না। ওই লক্কর ঝক্কর সাইকেলেই জীবন কেটে যাবে। ভিখারির জীবন এমনই হয়।" অর্ক কোনো কথা বলল না, শুধু চোয়াল শক্ত করে সাইকেলের হ্যান্ডেলটা জোরে চেপে ধরল। অপমানে তার কান গরম হয়ে উঠেছিল, কিন্তু সে নিজেকে সংযত রাখল। সুদীপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ভাবল বাবার সামনে দাঁড়িয়ে কিছু বলবে, কিন্তু অর্ক ইশারা করল চলে যাওয়ার জন্য। সাইকেল ঘুরিয়ে তারা বাড়ি ফিরে এলো। সেদিন বাড়ি ফিরে সুদীপা খুব কাঁদল। অর্ক তাকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করল, আর কান্না নয় সুদীপা, এই চোখের জল বৃথা যাবে না। আজ উনি রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে অপমান করলেন, এর জবাব আমি দেব। সেদিন অর্কর জেদ ইস্পাতের মতো কঠিন হয়ে গেল। সে প্রতিজ্ঞা করল, তাকে জিততেই হবে। পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। পরবর্তী 6 মাস অর্ক নিজেকে ঘরবন্দি করে ফেলল। পৃথিবীর সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিল সে। তার ধ্যান জ্ঞান, নিঃশ্বাস প্রশ্বাস ছিল শুধুই ইউপিএসসি বা ইউপিএসসি পরীক্ষা। সুদীপা এই কটা মাস ঢাল হয়ে তাকে আগলে রেখেছিল। বাইরের কোনো আজ সে অর্কের গায়ে লাগতে দেয়নি। অবশেষে রেজাল্ট বেরোনোর দিন। কম্পিউটার স্ক্রিনের সামনে বসে অর্কর হাত কাঁপছিল। সুদীপা পাশে দাঁড়িয়ে, তার হৃৎস্পন্দন যেন শোনা যাচ্ছিল। সে মনে মনে ঠাকুরকে ডাকছিল। পিডিএফ ফাইলটা ওপেন হলো। সার্চ অপশনে নিজের রোল নাম্বারটা টাইপ করতেই অর্ক চিৎকার করে উঠল, "সুদীপা, আমি পাশ করেছি, অল ইন্ডিয়া র্যাঙ্ক 85।" সুদীপা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু এবার আর কষ্টের কান্না নয়, এ ছিল জয়ের কান্না, অপমানের জবাব দেওয়ার কান্না। সে অর্ককে জড়িয়ে ধরল। অর্ক আবেগে বলল, "সুদীপা, আমার র্যাঙ্ক যা এসেছে আমি অনায়াসেই আইএএস হতে পারবো। আমি ডিএম হব সুদীপা।" সুদীপা চোখ মুছে অর্কর দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত আগুনের ঝিলিক। সে অর্কের চোখে চোখ রেখে বলল, "না অর্ক, তুমি আইএএস হবে না, তুমি আইপিএস নেবে।" অর্ক অবাক হলো। "কেন? আইএএস তো সর্বোচ্চ।" সুদীপা বাধা দিয়ে বলল, "বাবা সারা জীবন তার ওই কনস্টেবলের উর্দি আর পুলিশের গরম দেখিয়েছে, পুলিশের ক্ষমতা দেখিয়ে আমাদের অপমান করেছে। আমি চাই তুমি পুলিশ অফিসারই হও। আইপিএস হয়ে তুমি সেই জেলা বেছে নেবে যেখানে বাবা পোস্টিং আছে। যে থানার কনস্টেবল হয়ে বাবা এত দম্ভ করে, সেই জেলার এসপি হয়ে তুমি যাবে, যাতে বাবা তোমাকে স্যালুট করতে বাধ্য হয়। আমি দেখতে চাই বাবা তার বসকে কিভাবে অপমান করে।" অর্ক স্ত্রীর আবেগের বুখিরতা বুঝতে পারল। সুদীপার এতদিনের ত্যাগ, এতদিনের লড়াই, সব কিছুর মর্যাদা তাকে দিতে হবে। সে মাথা নেড়ে সম্মতি জানালো, "ঠিক আছে, তাই হবে, আমি আইপিএস ক্যাডারই নেব।" ট্রেনিং শেষ। মুসৌরির লাবাসনা এবং হায়দ্রাবাদের পুলিশ একাডেমি থেকে কঠোর প্রশিক্ষণ শেষে অর্ক এখন পুরো দস্তুফ আইপিএস অফিসার। কাকতালীয়ভাবে এবং কিছুটা অর্কের অনুরোধেই তার প্রথম পোস্টিং হলো সেই জেলায় যেখানে তার শ্বশুরমশাই হেড কনস্টেবল হিসেবে কর্মরত। জয়নিংয়ের দিন সকালে অর্ক তৈরি হচ্ছিল। সুদীপা তাকে বলল,
অর্ক, আমরা কাউকে আগে থেকে জানাবো না। সরকারি গাড়ি বা কনভয় নিয়ে সাইরেন বাজিয়ে আমরা থানায় যাব না। আমি আর তুমি সাধারণ মানুষের মতো সাধারণ পোশাকে থানায় ঢুকব। দেখব আজ বাবা কি বলে। অর্ক হাসল। সে এখন এসপি, জেলার পুলিশ সুপার, কিন্তু সুদীপার কাছে সে এখনও সেই প্রেমিক স্বামী। সে সাধারণ পোশাকে কিন্তু ব্যক্তিত্বে এক অন্য অর্ক। সুদীপাকে নিয়ে সে একটা ক্যাব ভাড়া করে সোজা চলে গেল থানায়। থানায় তখন ব্যস্ততা। বড়বাবু বা ওসি থানায় নেই। তিনি কোনো জরুরি কাজে বাইরে গেছেন। নিয়ম অনুযায়ী নতুন এসপি আসার খবর ফ্যাক্স এবং মেলে চলে এসেছে, সঙ্গে ছবিও। কিন্তু কনস্টেবল লেভেলে সবাই সেই খবর রাখে না। আর রমেশবাবু তো একেবারেই বেখবর। তিনি জানেনই না আজ নতুন এসপি চার্জ নেবেন। অর্ক আর সুদীপা থানায় ঢুকতেই রমেশবাবুর নজরে পড়ল। তিনি চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে আয়েশ করে চা খাচ্ছিলেন। মেয়ে আর জামাইকে দেখেই তিনি তাচ্ছিল্যের সুরে বলে উঠলেন, কি ব্যাপার, শেষমেশ এ পথেই আসতে হলো? আমি তো জানতাম তুই ওই ভিখারির সঙ্গে বেশি দিন টিকতে পারবি না। কিরে, ডিভোর্স কেস করতে এসেছিস নাকি পেটে ভাত জুটছে না বলে বাপের কাছে হাত পাততে এসেছিস? সুদীপার কান গরম হয়ে উঠল রাগে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অর্ক তার হাত টিপে ধরল। অর্ক শান্ত গম্ভীর গলায় বলল, আমরা বড়বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। তিনি আছেন? রমেশবাবু হো হো করে হেসে উঠলেন। বড়বাবু কি তোর ইয়ার দোস্ত যে দেখা করবি? তিনি ব্যস্ত মানুষ, আর তোদের মতো ফালতু লোকের জন্য থানার সময় নেই। যা, ভাগ এখান থেকে। আর শোন সুদীপা, যদি বুদ্ধিশুদ্ধি হয় তো ওই ভিখারিকে ছেড়ে বাড়ি ফিরে আয়। আমি হয়তো দয়া করে তোকে জায়গা দিতে পারি, কিন্তু ওই বেকারটাকে আমি 1 মিনিটও সহ্য করব না। থানায় উপস্থিত বাকি কনস্টেবলরা রমেশবাবুর কথায় হাসাহাসি শুরু করল। একজন ফোড়ন কেটে বলল, কি দাদা, আপনার মেয়ে জামাই নাকি? জামাই তো মনে হচ্ছে বেকার। অর্ক আর সুদীপা চুপ করে দাঁড়িয়ে রইল। রমেশবাবু অপমান করেই চলেছেন। আজ পর্যন্ত একটা চাকরি জুটাতে পারল না, আবার এসেছে থানায়। লজ্জা করে না? ঠিক সেই মুহূর্তে থানার গেট দিয়ে হন্তদন্ত হয়ে ঢুকলেন ওসি বা দারোগা। তিনি জানতেন আজ নতুন এসপি সাহেবের চার্জ নেওয়ার কথা, কিন্তু তিনি যেভাবে আচমকা সিভিল ড্রেসে চলে আসবেন তা তিনি স্বপ্নেও ভাবেননি। ঢুকেই ওসির চোখ পড়ল অর্কের ওপর। তিনি অর্কের ছবি দেখেছেন ফাইলে। মুহূর্তের মধ্যে তিনি চিনতে পারলেন। বিদ্যুৎ গতিতে তিনি রমেশবাবুকে পাশ কাটিয়ে অর্কের সামনে এসে সোজা হয়ে স্যালুট ঠুকলেন। জয় হিন্দ এসপি স্যার, ওয়েলকাম টু আওয়ার স্টেশন স্যার। থানার কোলাহল মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। পিন পতন নীরবতা, যেন মহাপ্রলয় ঘটে গেছে। রমেশবাবুর মুখের হাসিটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। চোখ দুটো কপালে উঠে গেছে। তিনি ভাবলেন তিনি বোধহয় ভুল শুনেছেন বা কোনো দুঃস্বপ্ন দেখছেন। তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। রমেশবাবু তোতলে কাঁপা কাঁপা গলায় ওসিকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি এই ছোকরাকে, মানে একে স্যালুট করছেন কেন? এ তো আমার। ওসি রক্তচক্ষু নিয়ে রমেশবাবুর দিকে তাকালেন। গর্জন করে বললেন, চুপ করুন কনস্টেবল, মুখ সামলে কথা বলুন। ইনি আমাদের জেলার নতুন এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আপনার বস, আমার বস, সবার বস। আপনার কোনো ধারণা আছে কার সামনে দাঁড়িয়ে আছেন? রমেশবাবুর মনে হলো আকাশটা সশব্দে তার মাথায় ভেঙে পড়ল। এই সেই অর্ক, সেই ভিখারি ছেলেটা, আজ তার জেলার এসপি। রমেশবাবুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি থরথর করে কাঁপতে লাগলেন। তার মনে পড়ল সেই সব অপমানের কথা। ভিখারি, রাস্তার ছেলে, সাইকেল চড়া বেকার। বাকি কনস্টেবলরা ততক্ষণে শটান দাঁড়িয়ে স্যালুট করছে। ভয়ের হিমশীতল স্রোত সবার শির দ্বারা দিয়ে বয়ে গেল। ওসি চিৎকার করে বললেন, সবাই স্যালুট করো। স্যার, আপনি এভাবে আসবেন আমরা ভাবিনি। ইনফরমেশন ছিল, কিন্তু। অর্ক শান্ত গলায় বলল, ইটস ওকে অফিসার, আমি চাইনি কোনো প্রোটোকল হোক। আমি দেখতে চেয়েছিলাম আমার কর্মীরা সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করে। ওসি তখন নিজের দোষ ঢাকতে এবং পরিস্থিতি সামলাতে রমেশবাবুকে নির্দেশ দিলেন, কনস্টেবল রমেশ, দাঁড়িয়ে আছো কেন মূর্তির মতো? দৌড়াও, পাশের দোকান থেকে 2টো বড় রজনীগন্ধার মালা নিয়ে এসো এক্ষুনি। স্যারকে এবং ম্যাডামকে বরণ করতে হবে। রমেশবাবু যেন ঘোরগ্রস্তের মতো নড়লেন। তিনি যন্ত্রচালিত পুতুলের মতো দৌড়ে গেলেন বাইরে। কিছুক্ষণ পর হাতে 2টো মোটা রজনীগন্ধার মালা নিয়ে ফিরে এলেন। তার হাত কাঁপছে, ঘামে শরীর ভিজে গেছে। তিনি মাটির দিকে তাকিয়েছিলেন। অর্কের চোখের দিকে তাকানোর সাহস তার ছিল না। সুদীপা তখন এগিয়ে এলো। সে ওসিকে উদ্দেশ্য করে বলল, স্যার, যদি কিছু মনে না করেন, ওই কনস্টেবলকেই বলুন না মালাটা পরিয়ে দিতে। উনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্পর্কে আমার বাবাও হন। বাবার হাতে বরণ হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। সুদীপার গলায় শ্লেষ ছিল না, ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। ওসি বিনীতভাবে বললেন, নিশ্চয় ম্যাডাম। কনস্টেবল রমেশ, স্যারের গলায় মালা পরিয়ে দাও।
রমেশবাবু কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। যে ছেলেকে তিনি ভিখারি বলেছিলেন, যাকে তিনি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, আজ সেই ছেলের গলাতেই তাকে সম্মানের মালা পরাতে হচ্ছে। তিনি ধীর হাতে অর্কের গলায় মালা পরালেন, তারপর সুদীপার গলায়। মালা পরানো শেষ হতেই তিনি অভ্যাসবশত এবং পরিস্থিতির চাপে বাধ্য হয়েই কম্পিত হাতে অর্ককে স্যালুট করলেন। জয় হিন্দ স্যার। অর্কের মুখে কোনো জয়ের উল্লাস ছিল না, ছিল এক প্রশান্তি। সে শুধু মৃদু মাথা নাড়ল। সুদীপা বাবার দিকে তাকিয়ে দেখল সেই অহংকারী মানুষটা আজ কত ছোট হয়ে গেছে। থানার আনুষ্ঠানিক পর্ব শেষ করে অর্ক আর সুদীপা বেরিয়ে এলো। অর্কের জন্য নীল বাতি লাগানো সরকারি গাড়ি এসে দাঁড়িয়েছে। তারা গাড়ির দিকে এগোতেই পেছন থেকে ডাক এলো, সুদীপা, অর্ক। দুজনে ঘুরে তাকালো। রমেশবাবু গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। তার সেই উদ্ধত ভঙ্গি আর নেই, খাকি উর্দির দম্ভ উধাও। একজন পরাজিত, লজ্জিত বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছেন, তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি এগিয়ে এসে অর্ক আর সুদীপার হাত দুটো ধরলেন। আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি ভুল ছিলাম। আমি মানুষের যোগ্যতা চিনতে পারিনি, আমি শুধু টাকা আর বংশ দেখেছি। অর্ক, তুমি আজ প্রমাণ করে দিয়েছ মানুষের পরিচয় তার কর্মে, তার বংশে নয়। তুমি আমাকে হারিয়ে দিয়েছ বাবা, তুমি জিতে গেছো। আমার অহংকার আজ ধুলোয় মিশে গেছে। সুদীপা বাবার এই অবস্থা দেখে আর রাগ ধরে রাখতে পারল না। সে বাবাকে জড়িয়ে ধরল। অর্কও রমেশবাবুর কাঁধে হাত রাখল। বাবা, হার জিতের জন্য নয়, আমি শুধু আমার স্ত্রীর সম্মানের জন্য লড়েছি। আপনি আশীর্বাদ করুন যেন আমি আমার দায়িত্ব পালন করতে পারি। রমেশবাবু চোখের জল মুছলেন। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। আমি গর্বিত, আজ আমি সত্যিই গর্বিত। নীল বাতি লাগানো সরকারি গাড়িটা যখন কনভয় নিয়ে ধুলো উড়িয়ে চলে গেল, রমেশবাবু তখনও রাস্তায় দাঁড়িয়ে রইলেন। তার মনে হলো আজ তিনি হেরে গিয়েও যেন জিতে গেলেন। তার মেয়ে সঠিক মানুষকেই বেছে নিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।